আমি চেয়ে দেখলাম শ্মশানের দক্ষিণ দিকে একটা গাছতলায় একজন ভারতীয় বৃদ্ধা মহিলা চুপ করে বসে এক দৃষ্টে চিতার দিকে চেয়ে আছে। পরনে তার আধময়লা ধান কাপড়। গল্পে মহাকাল। গল্পে মহাকাল। আমাদের এই ছোট্ট প্রয়াসটির নাম এইটি, কেননা মহাকাল মানেই যেন অফুরান অ্যারাবিয়ান নাইটস, আরব্য রজনী, আদি অন্ত সীমানাহীন সময়ের জোরে জোরে অনন্ত গল্প। আমাদের আজকের গল্পটির নাম টান। গল্পটি লিখেছেন বিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে আমি দীপ্ত কর্মকার। আমাদের কাছে আপনারা কি ধরনের গল্প শুনতে চান তা জানিয়ে দিন আমাদেরকে। গল্প নয়, সত্য ঘটনা। যার মুখে আমার এই গল্প শোনা তাদের পরিবারবর্গ কর্মোপলক্ষে পূর্ব আফ্রিকার নাইরোবি শহরে অনেকদিন থেকেই বাস করছিলেন। ওদেশের নানা গল্প আমি বন্ধুটির মুখে সেদিন বসে বসে শুনেছিলাম। সকালবেলা পাহাড়ি পথে একা বেড়াতে বের হয়েছি। একখানা জিপ গাড়ি দেখি স্টেশন থেকে বেরিয়ে আসছে। আমার বন্ধু প্রণববাবু গাড়িটি চালাচ্ছেন। অনেকদিন দেখিনি প্রণববাবুকে। তিনি কবে এখানে এসেছেন তাও জানি না। আমাদের এদিকের বাজারে মালিয়া মহান্তির বড় গোলদারি দোকান। তার কাছে জিজ্ঞেস করে জানলুম প্রণববাবু আজ 2 মাস ধরে হোমস্টেল কুঠিতে বাস করছেন। মিনিট 35 পরে, কারণ আমাকে পায়ে হেঁটে ওই পথটা যেতে হলো। প্রণববাবু ও আমি দুজনে বসে গল্প করছিলাম ও চা পান করছিলাম। অনেকদিন পরে আমাদের দেখা সাক্ষাৎ এবং দুজনেই খুব খুশি হয়েছিলাম এই রকম হঠাৎ দেখা হওয়াতে। প্রণববাবু বললেন, এখানে খেয়ে যাবেন কিন্তু। বাড়িতে তো বলে আসিনি, স্নানও হয়নি আমার। সব ব্যবস্থা হয়ে যাচ্ছে, তাহলে থাকবেন তো? খেয়ে দে একটা খুব ভালো গল্প বলবো, ওই বুড়ো হর্তুকি তলার ছায়ায় বসে, কেমন? ও লাখপতিয়া, এখানে এসো, এই বাবুর বাড়ি গিয়ে খবর দিয়ে আসতে হবে। এখানে কতদিন আর থাকবেন? বুধবার চলে যাব। আজ দেখা হওয়াতে বড় ভালো হলো। কতদিন দেখা হবে না আর কে জানে। অথচ আমরা কলকাতাতেই থাকি, ঠিকানা না জানাতেই। মাংস খান তো? খুব। নিষিদ্ধ পক্ষীর? আরে চলবে। মধ্যাহ্ন ভোজন খুব ভালো হলো। এরপর আমরা সেই হর্তুকি তলায় গিয়ে বসি। সামনে পশ্চিম দিকে নদীর ওপারে শৈলশ্রেণী। ঝিরঝির বাতাস বইছে নদীর দিক থেকে। একদল সাদা বক পাহাড় শ্রেণীকে পেছনে ফেলে মেঘের তলা দিয়ে উড়ে আসছে এদিকে। প্রণববাবু বললেন, আপনি আমার জীবনের কথা কিছু কিছু সকালবেলা শুনেছেন। আজ একটি অসাধারণ ঘটনার কথা বলবো। এ আমার নিজের চোখে দেখা বলেই আপনার কাছে বলবার ইচ্ছাটা হলো, বুঝলেন? আপনি জানেন তো আমার বাবা ও কাকা উগান্ডা রেলপথ তৈরির সময় থেকে ওদেশে ছিলেন। আমার এক কাকা বেলজিয়ান কঙ্গোতে কমলা লেবুর আবাদ করেন। আমার বাবার অনেক আগে থেকে তিনি আছেন এদেশে। তার 4-5টি ছেলে বিগ গেম হান্টার, লোহার মতো শরীর, অনর্গল সোহালি ভাষা বলতে পারে। সে দেশের নেটিভদের মতোই। এসব কথা গল্পের মতো শোনাচ্ছে নাকি? কিন্তু ঘর ভোলা লোকের কাছে এসব যতই গল্প বলে মনে হোক না কেন, আমরা জানি বাংলাদেশের লোক কত দূরে দূরে ছড়িয়ে আছে। আমাদের পৈতৃক বাসভূমি বলাগড়ের কাছে শিমুলিয়া। 10 বছর বয়সে আমি প্রথম নাইরোবিতে যাই। ভিক্টোরিয়া নয়েঞ্জা হ্রদের তীরবর্তী কাম্পালা নামক ছোট্ট শহরে সীতানাথ বন্দ্যোপাধ্যায় বলে এক ভদ্রলোক স্কুল মাস্টারি করতেন সে সময়। আমাদের পরিবারের সঙ্গে তার ভীষণ ঘনিষ্ঠতা ছিল। সে সময়ে তিনি বিবাহ করেননি। ছুটি ছাটাতে নাইরোবিতে আমাদের বাসায় এসে বসতেন। তিনি দিন কতক আমার ইংরেজি পড়াবার ভারও নিয়েছিলেন।
সে সময় ও দেশে জিনিসপত্র খুব সস্তা ছিল। মাংস, দুধ, মাখন, কফি যথেষ্ট পাওয়া যেত। সমগ্র নাইরোবিতে 3 ঘর বাঙালি পরিবার ছিল। সকলেই উগান্ডা রেলপথের কর্মচারী। আর একজন ছিল খ্রিস্টান। ধর্মপ্রচার করবার কাজে কি এক মিশন কর্তৃক প্রেরিত তিনি। মাঝে মাঝে নাইরোবিতে থাকত, মাঝে মাঝে দূরপল্লী অঞ্চলে চলে যেত। আমি 15 বৎসর একাদিক্রমে নাইরোবিতে ছিলাম বাবা মার সঙ্গে। ওখানকার জীবন খুবই ভালো কেটেছিল। জীবনযাত্রা ছিল সম্পূর্ণ নিরুদ্বেগ, জিনিসপত্র ছিল সস্তা। কত নতুন স্বপ্ন তখন দেখেছি অল্প বয়সে। একবার আমার খুড়তুতো ভাই অতুল এসে বেলজিয়ান কঙ্গোর জীবনের এক অদ্ভুত ছবি আমার সামনে তুলে ধরল। সেই আমার তরুণ বয়সে। বাবাকে বললাম, কাকার কমলালেবুর আবাদে গিয়ে কাজ করব, হাতি সিংহ শিকার করব, গল্পের বইয়ের নায়কের মতো দুর্দান্ত অ্যাডভেঞ্চারপূর্ণ জীবনানন্দ আস্বাদ করব। আমি বললাম, তখন আপনার বয়স কত? 17 বছর। লেখাপড়া? কামপালার সেই মাস্টার সীতানাথ বারুজ্জে ইংরেজি পড়াতেন, আর স্টেশন মাস্টার ডসন সাহেবের মেমের কাছে অঙ্ক কষতাম। আমায় বড় ভালোবাসতেন ডসন সাহেবের স্ত্রী। তার এক ছেলে ছিল প্রায় আমার বয়সী। একটা এয়ারগান নিয়ে তার সঙ্গে খেলা করতাম। শিকারের ঝোঁক ছিল আমাদের দুইজনেরই। নাইরোবির বাইরে তখন বিস্তীর্ণ প্রান্তরে কন্টক ও সিমোসা গাছের বনে জেব্রা, সিংহ, জিরাফ, উটপাখির দল বিচরণ করত, এখনো করে। আমরা কতবার ওই সব অঞ্চলে যেতাম বন্যজন্তু শিকারের জন্য। একবার একদল সিংহের সামনে পড়েছিলাম। তার মধ্যে এক গর্ভবতী সিংহীও ছিল। সে আমাদের প্রায় চোখের সামনে একটা ঝোপের আড়ালে 3-4টে শাবক প্রসব করেছিল। আপনি ডাক্তার হয়েছিলেন কোথায় পড়াশোনা করে? সে অনেক বছর পরে কলকাতায় ডাক্তারি পড়ি আমি। কত বছর বয়সে কলকাতায় আসেন? 25 বছর বয়সে। অত বছর বয়সে ডাক্তারি পড়লেন? পাশ করেছিলেন? হোমিওপ্যাথিক কলেজে পড়ি তখন। মাত্র 3 বছরের কোর্স। তাতেই যথেষ্ট রোজগার করেছি, বা এখনো করছি। ভাগ্যটা ভালো আপনার। আমি প্রথম প্র্যাকটিস করি ডার এস সালামে, এরপর মোম্বাসায়, এখান থেকে বোম্বে, বোম্বে থেকে কলকাতায় এলাম। পয়সা যা কিছু বেশি রোজগার করি সবই ওই ডার এস সালামে। আমার ইচ্ছে ছিল সেখানে যাই, কিন্তু সেখানে আর সুবিধে হবে না। মেলান গভর্নমেন্টের আওতায় ও উৎসাহে যে অবস্থার সৃষ্টি হয়েছে, তাতে ভারতবাসীদের আর সেখানে হয়তো সুবিধে হবে না। ওরাই তো বেশি ডাকাত। কারা? আফ্রিকানরা। ওদের মধ্যে অনেকে ভারতীয় মেয়ে বিয়ে করেছিল সে সময়। অনেক মেয়ে ভারতীয় স্বামী গ্রহণ করেছিল। আস্তে আস্তে উভয় সমাজে এ প্রথাটা চালু হয়েছিল। এইবার আসল গল্পটা বলুন না। বেলাও চলে গিয়েছে। আসল গল্পটুকু অতি অল্প, কিন্তু ভারী অদ্ভুত। শুনলেই তো ফুরিয়ে যাবে। তার চেয়ে চলুন না, চা খাওয়াটা সেরে নেওয়া যাক। চা খাওয়া হলো খুব ভালো। ও বেলাও যাতে আমি থাকি সেজন্য প্রণববাবু ও তার স্ত্রী পিরাপিরি করতে লাগলেন। এ বেলা নাকি ভালো করে খাওয়ানো হলো না। আমার খাওয়ায় নাকি খুবই কষ্ট হলো। সন্ধ্যার পর আধো জ্যোৎস্না আধো অন্ধকারের মধ্যে প্রণববাবু আবার গল্প শুরু করলেন, সেই হর্তুকি তলায় বসে। এইবার যে কথাটা বলবো সেটা ভালো করে বুঝতে হলে আমার মামার বাড়ির ইতিহাস আপনার কিছু জানা দরকার। আমার দাদামশাই গোবিন্দ ঘোষাল সিপাই বিদ্রোহের সময় ফয়জাবাদ মিলিটারি অ্যাকাউন্টেন্টে কাজ করতেন। তার 2 বিবাহ। আমার দিদিমাকে তিনি বিবাহ করেন যখন, তখন তার বড় ছেলের বয়স 30 বছর। আমার মা তার শেষ বয়সের সন্তান। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, আমার সে দিদিমা সধবা অবস্থায় দেহত্যাগ করেন। আমার মাকে মানুষ করে বামা বলে এক পুরনো ঝি আমার মামার বাড়িতে। আমার দাদামশাই তখন চাকরি থেকে অবসর নিয়ে হুগলি জেলায় নিজের গ্রামে এসে বসেছেন। বামা মাকে ঠিক নিজের সন্তানের মতোই মানুষ করেছিল। বাইরে কোথাও গেলে সন্ধ্যার পর পিছু পিছু যেত।
মার বড় বয়সেও। বামা কোথাও যেত না। নিজের দেশ বর্ধমান জেলার যে ক্ষুদ্র গ্রামটিতে তার পৈতৃক ভিটে, মার ভার নেওয়ার পর থেকে সে কখনো আর সে গ্রামেও পদার্পণ করেনি। আমার মা যখন বিয়ের কোণে সেজে আমাদের বাড়ি এসেছিলেন, বামা তখন মার সঙ্গে ওই বাড়ি চলে আসে এবং মাঝে মাঝে দেশে চলে গেলেও প্রায়ই তার এই জামাই বাড়িতে এসেই থাকত। মা বামাকে এখানেই থেকে যেতে বলতেন। বামা বলতো, না খেদি। খেদি হচ্ছে আমার মায়ের ডাক নাম। জামাই বাড়ি কি থাকতে আছে নাকি? সে তো লজ্জার কথা। সে কিন্তু মাকে ছেড়ে বেশি দিন থাকতে পারত না। কিছুদিন পর পর প্রায়ই আসত। আসবার সময় মা যা খেতে ভালোবাসতেন ছেলেবেলায়, নারকেল নাড়ু, চিড়ে, কলা, ওই সব জোগাড় করে নিয়ে আসত। খালি হাতে কখনোই আসেনি। বামা কিন্তু মারা যায় আমার মামার বাড়িতেই। হঠাৎ কি যেন একটা অসুখ হয়ে মারা গিয়েছিল সে। মার সঙ্গেও দেখা হয়নি। মার সেজন্য খুব দুঃখ হয়েছিল। আমাদের কাছে পর্যন্ত বামার নাম করতেন আর চোখের জল ফেলতেন। আপনি বামাকে দেখেছিলেন? না না, আমার দাদা দেখেছিলেন। তখন দাদার ৬-৭ বছর বয়স হবে আর কি। তারপর তারপর কর্ম উপলক্ষে বাবা মা উগান্ডা চলে গেলেন এবং সে দেশেই বাস করতে লাগলেন। আমরাও গেলাম, ক্রমে বড় হলাম সে দেশে। বাবার চাকরির উন্নতি হলো। আমার এক বোনের বিয়ে হলো মোম্বাসায়। সেখানে হুগলি জেলার বন্দিপুরের রামতারণ চক্রবর্তী শিপিং কোম্পানির অফিসে চাকরি করতেন। তার বড় ছেলে শিবনাথ আমার ভগ্নিপতি। পরের বছর আমার মা মারা গেলেন। আমার বোনের বিয়ের আগের থেকেই তিনি হৃদরোগে কষ্ট পাচ্ছিলেন। একদিন সন্ধ্যার পর আমাদের সঙ্গে গল্প করতে করতে বললেন, শরীরটা কেমন যেন করছে। তারপর ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন। ডাক্তার আসবার আগেই মারা গেলেন। এইবার আসল কথাটা এসে গিয়েছে। মা তো মারা গেলেন সন্ধ্যার সময়। অনেক রাত্রে লোকজন জোগাড় হলো। যে কটি বাঙালি পরিবার নাইরোবিতে সে সময় থাকত, তাদের সকলের বাড়ি থেকেই মেয়েরা ও পুরুষেরা এলেন সে রাত্রে আমাদের বাড়িতে খবর পেয়ে। রাত 11টার পর আমরা শ্মশানে মৃতদেহ নিয়ে গেলাম। নাইরোবির বাইরে শহর থেকে প্রায় 1 ক্রোশ দূরে অপেক্ষাকৃত নিচু জায়গায় নদীর ধারে শ্মশান। স্থানটা বড় নির্জন ও ঘাসের জঙ্গলে ভরা। রাত্রে এসব স্থানে সিংহের ভয়ও ছিল খুব বেশি। সিংহের উপদ্রবে রাতে কেউ বড় একটা মরা নিয়ে যেতে সাহস করত না শ্মশানে। আমাদের সঙ্গে অনেক লোক ছিল। আলো জেলে ও বন্দুক নিয়ে আমাদের দল মৃতদেহ বহন করে শ্মশানে নিয়ে গেল। মৃতদেহ চিতায় চড়ানো হয়েছে। দাদা মুখাগ্নি করলেন। আমরা সবাই চিতার অদূরে বসে আছি। এমন সময় আমার ছোট ভাই দেবু আঙুল দিয়ে দেখিয়ে বলল, দাদা, ওই দেখো, কে ওঠা দাদা? আমি চেয়ে দেখলাম শ্মশানের দক্ষিণ দিকে একটা গাছতলায় একজন ভারতীয় বৃদ্ধা মহিলা চুপ করে বসে এক দৃষ্টে চিতার দিকে চেয়ে আছে। পরনে তার আধময়লা থান কাপড়। বাবা সেদিকে চেয়ে বলে উঠলেন, সর্বনাশ, ও যে বামাঝি। দাদা বললেন, হ্যাঁ বাবা, বামা দিদিমার মতোই তো দেখতে বটে। বাবা বললেন, তোর মনে আছে? একটু একটু মনে পড়ে বাবা। আমরা সবাই অবাক হয়ে সেদিকে চেয়ে রইলাম। এই গভীর রাতে এই দুর্গম শ্মশানভূমিতে কোনো বাঙালির মেয়ে আসবার কথা কেউ কল্পনা করতে পারে না। আমরা কেউ তাকে চিনি না। কেবল চেনেন বাবা এবং সামান্য কিছু চেনে দাদা। তাদের সাক্ষ্য সেখানে সেদিন গভীর এক তত্ত্বের অবতারণা করলে। কোথায় বা চিতা, কার বা মৃতদেহ, মৃত্যুই বা কার? বৃক্ষতলে উপবিষ্ট নারী মূর্তি কিন্তু আমাদের দিকে লক্ষ্য করেনি। সে সম্পূর্ণ উদাসীনভাবে এক দৃষ্টে জ্বলন্ত চিতার দিকে চেয়ে বসেছিল। এখনো সে ছবি যেন আমি দেখছি আমার চোখের সামনে। চিরকাল আঁকা থাকবে সে ছবি আমার মনের পটে।
হুগলি জেলার এক অখ্যাত গ্রাম থেকে মৃত্যুঞ্জয়ী স্নেহের টানে আজ ২০ বছর পরে বামাছি চলে এলো পূর্ব আফ্রিকার নাইরোবির শ্মশানভূমিতে। বেশিক্ষণ আমরা দেখতে পাইনি, সব শুদ্ধ বোধ হয় মিনিট ৫-৬ হবে। আমরা ঠিক ওইটুকু সময় বামাছিকে দেখতে পেয়েছিলাম সবাই মিলে। তারপরেই মিলিয়ে গেল সে মূর্তি। আমরা বেশি কিছু কথা বলিনি। এরপর দাহকার্য শেষ করতে সকাল হয়ে গেল। নদীতে স্নান করে আমরা বাড়ি ফিরে এলাম। তখন বেলা ৭টা কি ৭:৩০ বাজে। ওই নদীর তীরেই আমার মার দশপিণ্ড দেওয়া হয় এর ১০ দিন পরে, এবং মন্ত্র উচ্চারণ করেছিলেন রেল অফিসের অবিনাশ গাঙ্গুলি। নাইরোবির বাঙালিদের বাড়ির মোটামুটি বিয়ে, পৈতে, ষষ্ঠী পুজো তিনিই করতেন। তার নামই ছিল আমাদের মধ্যে পুরুত কাকা। তারপর নদীর ওপারে শৈলশ্রেণী সন্ধ্যার অন্ধকারে ঢেকে গেল। আর আমাদের আজকের গল্পটি শেষ হল। গল্পে মহাকালের আজকের আয়োজনে ছিল প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা টান। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট করে। আর কি ধরনের গল্প শুনতে চান সেটাও জানিয়ে দিন আমাদেরকে। দেখা হবে শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।